where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, মালদা মডেল মাদ্রাসা অ্যান্ড হায়ার সেকেন্ডারি। এই লার্নিংয়ের যে ব্যবস্থা মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তর করেছেন তার জন্য ধন্যবাদ, সাধুবাদ জানাই। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণী ক্লাস 11 4th চ্যাপ্টার চতুর্থ অধ্যায়ের বি পার্ট অর্থাৎ গণতন্ত্র যে একনায়কতন্ত্র রয়েছে, আমি তোমাদের আজকে সেই গণতন্ত্র বিষয়টা পড়াবো। যে গণতন্ত্র কি, গণতন্ত্রের ক্লাসিফিকেশন, গণতন্ত্রের বৈশিষ্ট্য, তার পক্ষে বিপক্ষে যুক্তি, সেগুলো আজকে আমরা জানব। এই যে গণতান্ত্রিক আদর্শ মূল্যবোধ, গণতন্ত্রের মূল মন্ত্র কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, ধর্মীয় সহিষ্ণুতা। এটা হচ্ছে গণতন্ত্রের মহামূল্যবান মন্ত্র, গণতন্ত্রের আদর্শ। আজকে আমরা টিভির পর্দা খুলে দেখতে পাই, খবরের কাগজ দেখলে দেখতে পাই, কি দেখতে পাই? যে প্রত্যেকটা দল গণতন্ত্র অর্থাৎ গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হুমড়ি খেয়ে পড়ছে। প্রত্যেকটা দল মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে আগ্রহী। গণতন্ত্রের যে মহান আদর্শ সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ, ধর্মীয় সহিষ্ণুতা, এই যে মহামূল্যবান মন্ত্র, এই যে একটা তাত্ত্বিক যে থিওরিক্যাল যে বিষয়টা, কিন্তু আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি কি দেখতে পাচ্ছি? গণতন্ত্রের নামে মূলত কেন্দ্র, রাজ্য বা লোকাল সেলফ গভর্নমেন্ট, যে স্থানীয় প্রশাসন যে ক্ষেত্রে হোক না কেন, আমরা কি দেখতে পাই? গণতন্ত্রের নামে মুষ্টিমেয় মানুষের তন্ত্রে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটা দল মূলত রুলিং পার্টি প্রত্যেকটা স্তরে, সেন্ট্রাল, রাজ্য, বিভিন্ন স্থানীয় যে প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, কর্পোরেশন, এই যে সমস্ত দেখছি গণতন্ত্রের প্রতিষ্ঠার যে সংগঠনগুলো, আজকে মুষ্টিমেয় মানুষের তন্ত্রে রূপান্তরিত হচ্ছে। গণতন্ত্রের নামে যে গণতন্ত্রের যে একটা যজ্ঞ অনুষ্ঠিত হয়, নির্বাচন ব্যবস্থা, যার মাধ্যমে আমরা নির্বাচন করি প্রধানমন্ত্রী, যার মাধ্যমে নির্বাচন করি মুখ্যমন্ত্রী, যার মাধ্যমে নির্বাচন করি জেলা পরিষদ সভাধিপতি, পৌরপিতা, গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্র আজ ভুলণ্ঠিত। মানুষের গণতান্ত্রিক যে অধিকার, গণতন্ত্রের যে মহামূল্যবান মন্ত্র, সেটা আজ পদদলিত হচ্ছে। গণতন্ত্রের নামে
গণতন্ত্র প্রতিষ্ঠার নামে প্রত্যেকটা দল ক্ষমতায় টিকে থাকতে চায়, ক্ষমতায় আসতে চায়, সেখানে কয়েকশো মানুষ যদি মৃত্যু হয় সেটাও শ্রেয় বলে গ্রহণ করে নেয়। গণতন্ত্র, অনেক শিশু আজকে অনাথ হয়ে যাচ্ছে গণতন্ত্রের নামে, অনেক মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে গণতন্ত্রের নামে। যা চলছে রাজনৈতিক হিংসা, একটা প্রহসন, এটা গণতন্ত্র নয়। খুব কষ্ট হয় তোমাদের যখন আমি গণতন্ত্র পড়াবো বা পড়াই, এই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকগণ যারা রয়েছেন, এই গণতন্ত্র পড়াতে গিয়ে খুব কষ্ট হয়। কারণ গণতন্ত্রের যে মহান আদর্শ, মহান যে মন্ত্র, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ, ধর্মীয় সহিষ্ণুতা, এগুলো আছে গেছে কোথায়? আমরা দেখলাম বোম্বের জগতে, বলিউড জগতে কি দেখলাম, কঙ্গনা রানাউতকে কেন্দ্র করে এক একজন রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য, যেটা গণতন্ত্রের শোভা পায় না, গণতন্ত্রের কারবারিদের মুখে শোভা পায় না। আমরা কি দেখলাম ওয়েস্ট বেঙ্গলে সেই 20 তারিখে, 20 সেপ্টেম্বর, কলকাতার কোনো গেস্ট হাউসে গণতন্ত্র, যেখানে ধর্মীয় সহিষ্ণুতার কথা বলে, যেখানে সমস্ত ধরনের সহিষ্ণুতার কথা বলে, কি দেখলাম? একটা বিশেষ ধর্মের সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে তারা শিক্ষক মহাশয়, যারা সমাজের মেরুদণ্ড, সমাজকে শিক্ষা দেয়, ছাত্রকে শিক্ষা দেয়, সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায় বিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদেরকে গেস্ট হাউস ছাড়তে বাধ্য করা হয়। এটা গণতন্ত্রের লজ্জা। তো যাই হোক, আমরা শিক্ষক, আমাদের বিতর্কিত কথা বললে হবে না। তোমরা ছাত্র, তোমাদের সামনে অনেক পথ বাকি, অনেক পথ অতিক্রম করে সমাজে প্রতিষ্ঠা অর্জন করতে হবে। তোমরা গণতন্ত্রের যে আদর্শ, তোমরা ক্লাস 11-এর ছাত্র, তোমরা গণতন্ত্র খুব একটা জানো না, কিন্তু তোমরা টিভি খুললে বা রাজনৈতিক পরিবেশে অনেক ঘটনা দেখতে পাও সে গণতন্ত্রের নামেই। সেই ক্ষেত্রে তোমাদের ঢুকলে হবে না। তোমাদের মধ্যে কোনোভাবেই হিংসা, বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, বিদ্রোহমূলক মনোভাব থাকলে চলবে না। তোমাদের অনেক পথ অতিক্রম করতে হবে, নিজেকে সমাজে প্রতিষ্ঠা অর্জন করতে হবে এবং তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ গ্রহণ করতে হবে ওই যুব সমাজকে, তোমাদের মতো ছাত্রছাত্রীদেরকেই। যাক, আমরা আজকে বিতর্ক নয়, আমরা গণতন্ত্রের যে আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ববোধ, সেই আদর্শকে আগলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এটাই আমাদের গণতন্ত্রের শপথ হওয়া উচিত। আমরা দেখলাম ভেরি রিসেন্ট কৃষি বিল নিয়ে গণতন্ত্র কি হলো। ভারতীয় পার্লামেন্টের যে উচ্চকক্ষ রাজ্যসভা, লোকসভায় সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপি সরকারের, কৃষি বিলটা পাশ হলো। রাজ্যসভায় কি দেখলাম? গণতন্ত্রের একটা কলঙ্কজনক অধ্যায়। কি দেখলাম? যে বিরোধী দল স্পিকারের সেসব মাইক্রোফোনগুলো উপড়ে ফেলে ভেঙে ফেলা হলো, বিলের কপি ছিঁড়ে ফেলা হলো, ছুঁড়ে দেওয়া হলো। এটা সবার না, পায় না। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার কারিগর, তাদের এরা সভা পায় না। হ্যাঁ, কোনো বিল নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হতেই পারে, সেখানে অনেক বিতর্ক হোক, আলোচনা হোক, একটা প্রকৃত কৃষকদের স্বার্থে বিলটা পাশ হোক। সেখানে স্পিকারের উচিত ছিল ধ্বনি ভোটে বিলটা পাস না করানো, কারণ যেখানে ধ্বনি ভোট মানে কি একটাও বিরোধী থাকবে না, সবাই সমর্থন করবে, টেবিল চাপড়ে সমর্থন করবে, হ্যাঁ বলে উচ্চারণ করবে। কিন্তু যেখানে বিরোধিতা আসছে বিলের পক্ষে, সেখানে স্পিকারের উচিত ছিল ভোটাভুটিতে যাওয়া,
তিনি সেখানে ধ্বনি ভোটে পাশ করালেন। এই যে গণতন্ত্রের নমুনা আমরা দেখতে পাচ্ছি, যেটা গণতন্ত্রের প্রতিষ্ঠার যে পবিত্র স্থান পার্লামেন্ট, সেখানেও কলঙ্কিত। ক্ষমতা টিকে থাকার জন্য গণতন্ত্রের কারবারিরা কি না করতে পারে আমরা টিভি খুললে, পেপার পড়লে বুঝতে পারি। আমরা যারা ভোট কর্মী, ভোট নিতে যাই, আমরা অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরে আসি। আমরা দেখেছি গণতন্ত্রের উৎসবে, যজ্ঞে অংশগ্রহণ করতে গিয়ে ভোট কর্মীরা খুন পর্যন্ত হন। কে খবর রাখে? ওই যে বললাম, গণতন্ত্রের নামে সমস্ত দল যখন ভালো বিল চাইছে, কৃষি বিল, কৃষকদের স্বার্থ রক্ষার জন্য, তাহলে প্রত্যেকটা বছর এত কৃষক মরছে কেন? এই সমস্ত যে গণতান্ত্রিক অধিকারগুলো মানুষের খর্ব করা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে। আমরা শুধু গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করি, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে কম্পিটিশনে পড়ে যায়, কিন্তু আসল গণতন্ত্র যে কী জিনিস আমরা আজকে জানব, শুনব। তোমাদের গণতান্ত্রিক মূল্যবোধের তোমাদের মধ্যে বিকাশ ঘটুক, এটা আমিও চাইব। তো আমরা যাই গণতন্ত্রে। এই যে গণতন্ত্র, এর ইংরেজি প্রতিশব্দ কি? ডেমোক্রেসি। গণতন্ত্রের ইংরেজি শব্দ হচ্ছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে কি ডিমোস, আর একটা হচ্ছে ক্রেটোস। ডিমোস এবং ক্রেটোস এটা হচ্ছে দুটো কি গ্রিক শব্দ। গ্রিক শব্দ। ডিমোস মানে জনগণ, জনগণ, আর ক্রেটোস মানে হচ্ছে শাসন। তাহলে গণতন্ত্রের বা ডেমোক্রেসির ব্যুৎপত্তিগত অর্থটা কি? জনগণের শাসন। জনগণের শাসন। গণতন্ত্রের চূড়ান্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ তার রাজনৈতিক ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন। জনগণই সরকারকে পরিবর্তন করতে পারে। একটা নির্দিষ্ট সময় অন্তর যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে নির্বাচনের মধ্য দিয়ে জনগণই পারে সরকারকে ফেলে দিতে, সরকারকে সিংহাসনে আরোহণ করাতে। তাহলে আমরা দেখলাম কি ডিমোস আর ক্রেটোস এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গণতন্ত্র কথাটা এসেছে। তাহলে গণতন্ত্র কথাটা আমরা দেখলাম। এখন গণতন্ত্র বলতে আমরা কি বুঝবো, কি জানবো? ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কি বোঝায়? যে গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা, এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য বিরাজ করে। কি কোন কোন ক্ষেত্রে? রাজনৈতিক, সামাজিক এবং
অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য থাকবে, সাম্য বিরাজ করবে গণতন্ত্র, তার গণতন্ত্র হলো এমন এক সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য বিরাজ করবে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রে এগুলো শর্ত। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য না থাকলে গণতন্ত্র সমাজ তৈরি হতে পারে না। বার্নস কি বলেছেন? বার্ন বলেছেন যে গণতন্ত্র হলো এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে প্রত্যেকটি মানুষ সমান না হলেও সমমর্যাদার অধিকারী। প্রত্যেকটা মানুষ সমান নয়, আর্থিক ক্ষেত্রে হতে পারে, সামাজিক মর্যাদার ক্ষেত্রে হতে পারে, বর্ণের ক্ষেত্রে হতে পারে, উচ্চবর্ণ নিম্নবর্ণ হতে পারে। মানুষ সমান না হলেও সমমর্যাদার অধিকারী, বার্নস বলেছেন। তাহলে সাম্যের উপর ভিত্তি করে যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই গণতান্ত্রিক ব্যবস্থায় জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী, পুরুষ, গরিব, বড়লোক নির্বিশেষে প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে। প্রত্যেকটি মানুষ জাতি, বর্ণ, ধর্ম যাই থাক না কেন, নারী, পুরুষ যাই থাক না কেন, বড়লোক, গরিব যাই থাক না কেন, প্রত্যেকে রাষ্ট্র পরিচালনার কাজে বা সরকারি কাজে, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক অংশগ্রহণ করতে পারে, সুযোগ থাকে। এটাই গণতন্ত্র। কিন্তু যারা এক্ষেত্রে আবার স্বামী বিবেকানন্দ কি বলেছেন? স্বামী বিবেকানন্দ বলেছেন যে গণতন্ত্রের যে ব্যক্তি নেতৃত্ব বা কর্তৃত্ব করুক না কেন, যে শ্রেণী কর্তৃত্ব করুক না কেন, চরম ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিবেকানন্দ বলেছেন যে গণতন্ত্রের যে শ্রেণী কর্তৃত্ব করুক না কেন, প্রকৃত ক্ষমতার উৎস হচ্ছে কি? জনগণ। কিন্তু যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, যারা মার্ক্সবাদী, এরা বলছেন যে আর্থিক সাম্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা অন্যতম শর্ত। আর্থিক সাম্যের উপর ভিত্তি করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। যে অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক সাম্য থাকতে পারে না। রাজনৈতিক সাম্য বলতে কি বুঝি? যে প্রত্যেকটি মানুষ জাতি, বর্ণ, ধর্ম যাই থাকে না কেন, প্রত্যেকটা দেশে বিভিন্ন নিয়ম রয়েছে। আমাদের দেশে 18 বছর বয়স, এই 18 বছর হলেই সে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, নির্বাচিত হতে এবং নির্বাচন করতে সে পারবে। রাজনৈতিক সাম্য। কিন্তু যদি অর্থনৈতিক সাম্য না থাকে, এই ক্ষেত্রে যদি সাম্য না থাকে, তাহলে রাজনৈতিক ও সামাজিক সাম্য বিরাজ করতে পারে না। এরা মার্ক্সবাদীরা বললেন। মূলত ল্যাস্কি কি বলেছেন? ল্যাস্কি বলেছেন যে উইদাউট economical equality unless political and
সোশ্যাল ইকুয়ালিটি কে বললেন? লেস্কি। কারণ আমরা ধনবৈষম্য স্বীকার করে নিয়ে, ধনী গরিবের পার্থক্য স্বীকার করে নিয়ে কখনো প্রকৃত গণতন্ত্র বিরাজ করতে পারে না। তাই লেস্কি বলেছেন, উইদাউট ইকোনমিক্যাল ইকুয়ালিটি আনলেস পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি। লেস্কি যথার্থই বলেছেন। শ্রেণীবিভক্ত সমাজে, আর্থিক বৈষম্যমূলক সমাজে যেখানে ধনী গরিবের মধ্যে পার্থক্য আছে, সেখানে অন্যান্য সাম্য কোনো মতেই বিরাজ করতে পারে না। তাই সমাজতন্ত্রীরা মার্ক্সবাদীরা আর্থিক সাম্যের উপরে জোর দিয়েছিলেন। কারণ আর্থিক বৈষম্যকে স্বীকার করে নিয়ে, ধনী গরিবের পার্থক্যকে স্বীকার করে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা একটা বালির উপরে বিরাট সৌধ অট্টালিকা তৈরি করার মতো সমান, যা টিকতে পারে না। বালির উপরে নির্মাণ করলে বিশাল অট্টালিকা থাকবে? সেরকম গণতন্ত্র থাকতে পারে না যদি অর্থনৈতিক ডিসব্যালেন্স থাকে, অর্থনৈতিক বৈষম্য থাকে সমাজে। তাহলে সেই ক্ষেত্রে প্রকৃত গণতন্ত্র বিরাজ করতে পারে না। মুষ্টিমেয় মানুষের গণতন্ত্রে রূপান্তরিত হবে, যেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা ব্যাপক অর্থে গণতন্ত্র জানলাম। তাহলে সংকীর্ণ অর্থে গণতন্ত্র কি? সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে বোঝায় কি? যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কি বোঝায়? জিওভিটি দিলাম, গভর্নমেন্ট অফ দ্য পিপল, by the people, for the people। এই যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের সরকার। কত বড় আদর্শ! জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের সরকার, সেটাই তো হচ্ছে গণতন্ত্র। এটা হচ্ছে সংকীর্ণ অর্থে গণতন্ত্র। কিন্তু আমরা, এটা কে বলেছেন? প্রয়াত রাষ্ট্রপতি, মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন। কিন্তু আজকের দিনে সমাজে কি দেখতে পাচ্ছি? কার্লাইল কি বলেছিলেন? গভর্নমেন্ট অফ দ্য ফুল, বাই দ্য ফুল, ফর দ্য ফুল। গণতন্ত্র হচ্ছে মূর্খদের দ্বারা, মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা পরিচালিত, মূর্খদের শাসক। রাষ্ট্রবিজ্ঞানী কার্লাইল এইভাবে গণতন্ত্রের যে অনেক ত্রুটি রয়েছে, সেই ত্রুটির উপর ভিত্তি করে গণতন্ত্রের এইভাবে তিনি ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন কার্লাইল, যে গভর্নমেন্ট অফ দ্য ফুল, বাই দ্য ফুল, ফর দ্য ফুল। মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা পরিচালিত, মূর্খদের শাসক। কেন বলেছে? আমরা যখন গণতন্ত্রের ক্রিটিসাইজ করব, যখন বিপক্ষে যুক্তি পড়ব, তখন আমরা এটা জানতে পারব। তাহলে আমরা এতক্ষণ কী দেখলাম? গণতন্ত্রের সংকীর্ণ এবং ব্যাপক অর্থে সংজ্ঞাটা আমরা দেখলাম। তো গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা, যে বর্তমানে যে সংজ্ঞাটা দিয়েছেন কে? শুম্পিটার, রবার্ট ডাল, শুম্পিটার, রবার্ট ডাল, প্লামিনাজ, কার্ল পপার, এরা আধুনিক অর্থে গণতন্ত্রের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন।
শুম্পিটার কি বলেছেন? শুম্পিটার বলেছেন যে গণতন্ত্র হলো গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচনমূলক প্রক্রিয়া। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া। এটা কে বললেন? শুম্পিটার। আধুনিক অর্থে বললেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া। কি সুন্দর বাক্যবন্ধন দেখো, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া গণতন্ত্র। আধুনিক অর্থে বললেন সেটাই তাই। জনগণ শুধু নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে প্রতিনিধি নির্বাচন করে মাত্র, তাই না? গণতান্ত্রিক পদ্ধতি কি? যে প্রত্যেকটা যখন প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেন্ট্রালে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত রাজ যে নির্বাচন ব্যবস্থা অনুষ্ঠিত হয়, প্রত্যেকটা ক্ষেত্রে একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক পদ্ধতিটা কি? যে নির্বাচনের আগে প্রত্যেকটা দল মিটিং মিছিল সভা সমিতির মধ্য দিয়ে নিজের মতামতকে প্রচার করে, দলের স্বার্থে প্রচার করে, জনমতটাকে গঠন করে এবং বিভিন্ন ইশতেহার প্রচার করে, প্রকাশ করে যে আমরা যদি ক্ষমতায় আসি আমি এই করব। প্রত্যেকটা দল এবং সর্বশেষে মানুষ যদি নির্বাচনের দিন যেদিন তারা ভোট কক্ষে গিয়ে, বুথে গিয়ে, ব্যালটের মাধ্যমে হোক বা ইভিএমে বোতাম টিপার মধ্য দিয়ে হোক, তাদের গুরুত্বপূর্ণ মতামতটাকে প্রকাশ করেন ব্যালটে বা ইভিএমে। গণতান্ত্রিক পদ্ধতি কি করলো? প্রতিনিধি নির্বাচন করলো। ধরে নিলাম যে একটা ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র, এই ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে বিভিন্ন দলের প্রার্থী রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই অবতীর্ণ হলেন। সিপিআইএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি আরও অন্যান্য বিভিন্ন দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেন একটা ইংলিশ বাজার বিধানসভা। আমরা মালদার বাসিন্দা, মালদাকে নিয়েই কথা বলি। তো এই মালদার একটা হচ্ছে বিধানসভা কেন্দ্র হচ্ছে ইংলিশ বাজার। তো ইংলিশ বাজারের প্রত্যেকটি মানুষ যাদের ভোটাধিকার রয়েছে, জাতি বর্ণ ধর্ম যাই হোক না কেন, তার 18 বছর হয়েছে, সে ভোট দানের অধিকারী। তারা কি করে নিজ নিজ বুথে গিয়ে, নিজ নিজ ভোট কক্ষে গিয়ে তারা নিজের মতামত জ্ঞাপন করলেন। এর ফলে কাউন্টিংয়ের পর দেখা গেল যে 7-8 জন যারা ইংলিশ বাজার বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে একজন তো পাশ করবে। যে সব থেকে বেশি ভোট পাবে সে হবে জনগণের প্রতিনিধি, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি। প্রতিনিধি নির্বাচনের সেজন্য বলা হয় যে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের একটা প্রক্রিয়া। তো জনগণ একজন ব্যক্তিকে নির্বাচিত করলেন, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত করেন। এখানেই জনগণের কথা শেষ।
সুম্পিটার বর্তমান দিকে লক্ষ্য রেখে, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি দিকে লক্ষ্য রেখে এই সংজ্ঞাটাই দিয়েছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন একটা প্রক্রিয়া। মানুষ তার নিজের কাজকর্ম ফেলে তার যে মূল্যবান রাজনৈতিক অধিকার সেটাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি গেলেন ছুটে বুথে গেলেন, ভোট কক্ষে ঢুকলেন। তারপরে কাউন্টিংয়ে দেখা গেল একজন প্রতিনিধি নির্বাচিত হলেন। তারপরে সেই যে 5টা বছরের জন্য তিনি নির্বাচিত হলেন, নেতা নির্বাচিত হলেন, তার কাজ কি? জনগণের সেবা করা। জনগণের সেবা করার জন্যই গণতন্ত্রে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করা হয় নির্দিষ্ট এলাকায়। তো আমরা কি দেখলাম? যে জনগণ বুথে প্রবেশ করে জনগণকে নির্বাচিত করেন, প্রতিনিধি নির্বাচন করেন। তিনি হচ্ছেন সেবক কার? জনগণের। যদি প্রকৃত সেবক হন তাহলে প্রকৃত গণতন্ত্র। আমরা কি যে দেখি, আমরা যদি মালদার হিসাব করি, যে আমরা মালদায় বসবাস করি, একটা মালদার একটা পরিসংখ্যানটা দিই। একটা মালদা সাউথ, একটা হচ্ছে কি মালদা নর্থ, দুটো লোকসভা কেন্দ্র রয়েছে। এই দুটো লোকসভা কেন্দ্রে দুজন প্রার্থী নির্বাচিত হন লোকসভায়। আমরা জানি উত্তর মালদা রয়েছে বিজেপির আন্ডারে, দক্ষিণ মালদা রয়েছে কংগ্রেসের আন্ডারে। মানে নির্বাচিত উত্তর মালদায় নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন লোকসভায় বিজেপির, আর সাউথ মালদায় রয়েছেন কংগ্রেসের। এবং গোটা মালদা ডিস্ট্রিক্টে 12টা বিধানসভা কেন্দ্র রয়েছে। কটা? 12টা। আমি ধরেও নিই এখানে একটা লোকসভা কেন্দ্র, অর্থাৎ এমপি একজন, এমএলএ 6 জন। এখানে এমপি একজন, এমএলএ 6 জন নির্বাচিত হয়েছে, যে কোনো দলের হোক না কেন। যে প্রার্থী বেশি ভোট পান তিনি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। এই এমপি, একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভার সাংসদ যিনি, তিনি বছরে 5 কোটি টাকা পান এমপি ল্যাডের। কি জন্য? তার নির্বাচনী এলাকায় জনগণের সেবা করার জন্য, মানুষের স্বার্থে কাজ করার জন্য, উন্নয়নমূলক কাজ করার জন্য একজন এমপি পান কত? বছরে পান 5 কোটি টাকা। তাহলে ইনি 5 বছর থাকবেন, তাহলে কত হচ্ছে? 25 কোটি টাকা। 25 কোটি। একজন এমপি তার 5 বছরের মেয়াদে এমপি ল্যাডের টাকা পান 25 কোটি টাকা। কি জন্য? যে এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেই এলাকার উন্নয়নের জন্য, মানুষের সেবা করার জন্য। আর এমএলএ, এই এমএলএ যে মালদা নর্থ মালদা ধরে নিলাম যে 6 জন এমএলএ রয়েছে, বিধায়ক, যাদের বিধায়ক বলতে রাজ্যের যে বিধায়ক, এরা পান প্রত্যেক বছর 40 লক্ষ টাকা। তাহলে 5 বছর কত হয়? 5 বছর কত? একজনের কত হয়? 2 কোটি। তার 6 জনের জন্য কত হয়? 12 কোটি টাকা। প্রত্যেক এমএলএ প্রত্যেক বছর 40 লক্ষ টাকা পান তার নির্বাচনী এলাকায় খরচ করার জন্য, উন্নয়নমূলক কাজ করার জন্য পান। কত? 40 লক্ষ টাকা পার ইয়ার একটা এমএলএ। তো 6টা এমএলএ কত হবে?
2,12,00,00,000 টাকা। তাহলে এই 12 কোটি টাকা, তাহলে 25 আর 12 কত হয়? 37 কোটি টাকা। আর এদিকে একইভাবে যদি 37 হয়, তাহলে 37 কত হলো? এই 74 কোটি টাকা মালদা ডিস্ট্রিক্টে খরচা করার জন্য আমরা যাদেরকে নির্বাচন করেছি তারা এই টাকাটা পায় জনগণের উন্নয়নের জন্য। তাহলে এবার ভাবো তো, গণতন্ত্র যে মানুষের সেবার জন্য যে আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সহনশীলতা, উন্নয়নমূলক কাজ করা, এছাড়া তো আরো বিভিন্ন অনুদান তো আসেই কাজকর্ম করার জন্য। এটা বর্তমানের আজকের দিনে এটা ফিক্সড যে প্রত্যেক এমপি 5 কোটি টাকা পাবেন প্রত্যেক বছর এলাকার উন্নয়নের জন্য। প্রত্যেক এমএলএ প্রত্যেক বছর এলাকার উন্নয়নের জন্য টাকা পাবেন কত? 40 লক্ষ টাকা। তাহলে আমরা জনগণ কি সেবা পাচ্ছি না পাচ্ছি আমরা সবাই জানি। তাহলে এবার আমরা দেখব যে সুম্পিটারের সংজ্ঞায় কেন্দ্র করে আমরা এটা দেখাতে বাধ্য হলাম যে জনগণ হচ্ছে শুধু গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের একটা প্রক্রিয়া মাত্র। এতগুলো যে উন্নয়নমূলক যেগুলো আসে, গভর্নমেন্ট যেগুলো দেয়, সেগুলো সঠিক ইমপ্লিমেন্ট কতটা হচ্ছে না হচ্ছে সেখানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ওই যে বলেছিলাম যে গণতন্ত্র মানে জনগণের তন্ত্র না হয়ে মুষ্টিমেয় মানুষের তন্ত্রে রূপান্তরিত হয়েছে। খুব বিতর্কিত কথা। আমি এটা তোমাদের রাজনৈতিক ব্যবস্থা বোঝানোর জন্যই বলেছি, কোনো বিতর্ক করার জন্য নয়। এবার রবার্ট ডাল কি বলেছেন? যে রবার্ট ডাল বলেছেন যে গণতন্ত্র হলো বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর বোঝাপড়ামূলক একটা প্রক্রিয়া। বোঝো, রবার্ট ডাল বললেন যে বিভিন্ন যে স্বার্থ গোষ্ঠীর একে অপরের মধ্যে সমঝোতামূলক একটা প্রক্রিয়া। আমরা দেখতে পাই যখন ভোট আসে তখন নারদা সারদা জন্য ইডি আসে, সিবিআই আসে। যখন ভোট শেষ তখন সবাই এক, আর কোনো গল্প নেই। সেজন্য রবার্ট ডাল বলেছে, আমি বলিনি, রবার্ট ডাল বলছেন যে বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর একটা বোঝাপড়ামূলক প্রক্রিয়া হলো গণতন্ত্র। এবার আমরা দেখব যে গণতন্ত্রের শ্রেণীবিভাগ। কি প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, এই দুই ভাগে ভাগ করা হয়েছে গণতন্ত্রকে। প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে কি, যখন কোনো দেশের সমস্ত জনগণ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে একটা জায়গায় অ্যাসেম্বল হয়ে মিলিত হয়ে আইন প্রণয়ন, শাসন বিষয়ক নীতি নির্ধারণ, আর্থিক আয় ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণ, বৈদেশিক নীতি গ্রহণ এবং তার বাস্তবায়ন ইত্যাদি সম্পর্কের যে আলোচনা হয়, সিদ্ধান্ত গ্রহণ হয়, সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। অর্থাৎ এইরূপ গণতন্ত্রে দেশের সমস্ত মানুষ এক জায়গায় অ্যাসেম্বল হয়ে মিলিত হয়ে সরকারের আইন প্রণয়ন, শাসন বিভাগের নীতি নির্ধারণ, আয় ব্যয়ের হিসাব আর বৈদেশিক নীতি গ্রহণ এবং তার বাস্তবে রূপায়ণ, এই যে প্রক্রিয়া,
এটাই হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। এইরূপ গণতন্ত্রে রাজনৈতিক সার্বভৌম এবং আইনগত সার্বভৌমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো বর্তমানে এইরূপ প্রত্যক্ষ গণতন্ত্রে প্রাচীন রোমে বা গ্রীসে প্রাচীনকালে দেখা গেলেও আজকের দিনে প্রত্যক্ষ গণতন্ত্র কেবল সুইজারল্যান্ডে রয়েছে, যেহেতু ক্যান্টন বেসিস সব রাজ্যগুলো রয়েছে। তারপরে ওখানে গণভোট গণ উদ্যোগ রয়েছে। তাহলে আমরা দেখলাম প্রত্যক্ষ গণতন্ত্র। এইরূপ প্রত্যক্ষ গণতন্ত্রে কি হয়, যে একটা দেশের সমস্ত মানুষ একটা জায়গায় মিলিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আইন কার্যে বা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারেন বলে এদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সঞ্চার ঘটে, এদের মধ্যে দেশপ্রেম জাগরিত হয় এবং সরকারের কাজের প্রতি তাদের আনুগত্য বাড়ে। এই আইনটা খুব সহজ সরল গণতন্ত্রে, কারণ একটা সমস্ত মানুষ এক জায়গায় মিলিত হয়ে আইন তৈরি করেন, ফলে আইনের প্রকৃতি হয় খুব সহজ সরল। এই প্রত্যক্ষ গণতন্ত্রে প্রত্যেকটা মানুষ যেহেতু একটা জায়গায় মিলিত হয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, তাই একে অপরের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আনতে পারেন না। প্রত্যক্ষ গণতন্ত্রে যে আমলাতন্ত্রের যে মানসিকতা, অর্থাৎ সরকারের যে উচ্চ পদস্থ কর্মচারীরা থাকেন তাদের প্রাধান্য হ্রাস পায়, কারণ জনগণই, দেশের সমস্ত জনগণ একটা জায়গায় মিলিত হন, মিলিত হয়ে আইন তৈরি করেন, প্রশাসন নীতি নির্ধারণ করেন। সেক্ষেত্রে যে সরকারি উচ্চপদস্থ কর্মচারী তাদের প্রাধান্য হ্রাস পায়। প্রত্যক্ষ গণতন্ত্রে আমরা কি দেখতে পাই, যে ব্যয়বহুল হ্রাস, ব্যয়বহুল। প্রত্যক্ষ গণতন্ত্র ব্যয়বহুল নয়, কারণ এখানে পরোক্ষ গণতন্ত্রের মতো এখানে নির্বাচন অনুষ্ঠিত হয় না, সেইভাবে হয় না। এখানে নির্বাচন করার জন্য যে ব্যয়, সেই ব্যয়টা এখানে হয় না। এখানে সময়ের অপচয় হয় না, যে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত করতে গেলে যে সময়ের প্রয়োজন হয় সেটাও এখানে ঘটে না। তাহলে এটা হলো সুবিধা প্রত্যক্ষ গণতন্ত্রের। প্রত্যক্ষ গণতন্ত্রের অসুবিধাটা কি, যে একটা দেশের সমগ্র মানুষ একটা জায়গায় মিলিত হওয়া খুব কষ্টসাধ্য এবং বৃহৎ রাষ্ট্রের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কেন, যে এই ভারতবর্ষের মতো যদি একটা দেশ হয়, এখানে যদি প্রত্যক্ষ গণতন্ত্র হয়, তাহলে ভারতবর্ষের সমস্ত মানুষ একটা জায়গায় মিলিত হওয়ার যে একটা জায়গার যে দরকার, সেটা সংকুলন করা কখনো সম্ভব হবে না। এবং প্রত্যেক মানুষ একটা জায়গায় মিলিত হলে সেখানে নির্লিপ্ততা দেখা দেবে, কারণ অনেক মানুষ নিশ্চিত হবে কোনো মতামত দেবে না। এর ফলে কী হবে, মুষ্টিমেয় মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটা মুষ্টিমেয় মানুষের ক্ষমতায় পরিণত হবে, যা স্বৈরাচারের নামান্তর বলে গণ্য হবে। তাছাড়া প্রত্যক্ষ গণতন্ত্রে আমরা দেখেছি কি, প্রত্যেকটা মানুষ এক জায়গায় মিলিত হয়ে আইন তৈরি করছে, কিন্তু রাজনৈতিক যে জ্ঞানের প্রয়োজন, রাজনৈতিক যে বিচক্ষণতা দরকার, রাজনৈতিক যে দূরদর্শিতার দরকার, সেটা কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্রে সবার নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আইন জনগণের স্বার্থে প্রযুক্ত নাও হতে পারে। এছাড়া এরূপ গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র জরুরি অবস্থার ক্ষেত্রে উপযোগী কোনো মতেই হতে পারে না। যে অভ্যন্তরীণ কোনো একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, হতে পারে অভ্যন্তরীণ কোনো গোলযোগ হতে পারে, বা বহি আক্রমণ ঘটছে, এমন সময় সমগ্র দেশের মানুষকে একটা জায়গায় অ্যাসেম্বল করে আর সিদ্ধান্ত গ্রহণ করা খুব কষ্টসাধ্য, অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে না। তাহলে এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রেও প্রত্যক্ষ গণতন্ত্র উপযোগী নয়। তা আমরা দেখলাম প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা, ত্রুটি বিচ্যুতিগুলো দেখলাম, পক্ষে বিপক্ষে দেখলাম। মূলত আমরা দেখব পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? পরোক্ষ গণতন্ত্র বলতে এমন একটা প্রশাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থা বোঝায় যেখানে জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী, পুরুষ,
গরিব বড়লোক নির্বিশেষে প্রত্যেকে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে এবং নির্বাচিত প্রতিনিধি তার সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। সেটাই হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ আজকের দিনে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে পরোক্ষ গণতন্ত্র প্রচলিত, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হয়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করেন। এইরূপ গণতন্ত্রে জনগণই হচ্ছেন চূড়ান্ত ক্ষমতার উৎস। একটা নির্দিষ্ট সময়ান্তর নির্বাচন অনুষ্ঠিত হয়, কোনো কোনো দেশে 4 বছর, কোনো কোনো দেশে 5 বছর। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 4 বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা। আর আমাদের ভারতবর্ষে 5 বছর অন্তর একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 5 বছর পরে আবার ভোট হয়, আবার ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচিত হন। যে দলে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা বেশি তারাই গভর্নমেন্ট ফর্ম করেন। এটাই হচ্ছে পরোক্ষ গণতন্ত্র, অর্থাৎ জনগণ পরোক্ষভাবে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রীয় কাজে বা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করেন, মানে পরোক্ষ গণতন্ত্র। এবারে আমরা দেখব যে গণতন্ত্রের বৈশিষ্ট্যটা কী। গণতন্ত্রের বৈশিষ্ট্য বলতে আমরা ওই পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য যা সেটাকেই বুঝি। যে গণতন্ত্রের বৈশিষ্ট্য দেখো বোর্ডে লেখা হয়েছে, আরও আছে অনেক, যদি সময় পাই তো বলবো। প্রতিনিধিত্বমূলক সরকার, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, সংখ্যাগরিষ্ঠের শাসন, আইনের অনুশাসন, একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি, অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন, জনগণের সার্বভৌমিকতা প্রতিষ্ঠা, জনমতের প্রাধান্য, বিরোধী দলের অস্তিত্ব, দায়িত্বশীলতা, সহনশীল মানসিকতা। আরও আছে যে নির্দিষ্ট অন্তর আইন বিভাগ ও শাসন বিভাগের প্রতিষ্ঠা। তো আমরা প্রথমে দেখে নেব যে প্রতিনিধিমূলক সরকার গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে জনগণ নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটের মাধ্যমে তার মতদানের মাধ্যমে তার রাজনৈতিক অধিকার প্রয়োগের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করেন এবং বিভিন্ন স্তরে কেন্দ্র, রাজ্য, যে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক সংস্থা যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়, যে দলের সবথেকে বেশি নির্বাচিত প্রতিনিধি থাকেন সেই দলের মধ্য থেকে গভর্নমেন্ট তৈরি করা হয়, সরকার তৈরি করা হয়। তাহলে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নিয়েই সরকার তৈরি করা হয় গণতন্ত্রে। 2, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। যে সার্বজনীন প্রত্যেকে, এমন একটা সময় প্রাচীন গ্রীসে ছিল শিক্ষিত অবস্থা সম্পন্ন মানুষরা ভোট দিতে পেত, দাসদের বা প্রজাদের কোনো ভোটাধিকার ছিল না, এরকম নয়। গণতন্ত্রের বৈশিষ্ট্য যে জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী পুরুষ যাই থাক না কেন তার নির্দিষ্ট বয়স হলে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যে ভারতবর্ষের ক্ষেত্রে 18 বছর হলে সে ভোটদান অধিকারী। ভারতীয় সংবিধানের যে 326 নং ধারা রয়েছে সেই ধারা অনুসারে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তার এই যে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের উপযোগী। আগে আমাদের ভারতবর্ষে 21 বছর ছিল এই ভোটদান অধিকার। 1988 সালে 61তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে হ্রাস করে 18 করা হয়েছে। তো সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এরা ভোটদানের অধিকার অর্জন করেন এবং তারা ভোট কক্ষে গিয়ে তার রাজনৈতিক অধিকারটাকে প্রয়োগ করেন। সংখ্যাগরিষ্ঠের শাসন গণতন্ত্র হলো একটা সংখ্যাগরিষ্ঠের শাসন।
অর্থাৎ যে দল বেশি আসন পাবে সে দল সরকার তৈরি করবে, অর্থাৎ সংখ্যা গরিষ্ঠের শাসন বা যে দল বা যে জোট নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করে লড়াইয়ের মধ্য দিয়ে যে দল বেশি আসন পাবে সেই দল সংখ্যাগরিষ্ঠের কারণে সরকার তৈরি করবে। আইনের অনুশাসন আমরা খুব শুনতে পাই টিভি বা খবরের কাগজে। আইনের অনুশাসনটা কি? আমরা মাঝে মাঝে শুনতে পাই যে আইনের অনুশাসন নেই, মানুষের আইনের অনুশাসন দিতে পারছে না সরকার, হামেশা শুনতে পাই। আইনের অনুশাসন বলতে বোঝায় আইনের চোখে সকলেই সমান, রাষ্ট্র তা ব্যবস্থা করবে, সকলকে একইভাবে আইনের অনুশাসন দেবে এবং আইন কর্তৃক সকলে সমানভাবে রক্ষণাবেক্ষণ পাবে। এটাই হচ্ছে আইনের অনুশাসন। একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি, গণতন্ত্রে এক বা একাধিক বা দুই বা ততোধিক দল থাকে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র, যদিও সেখানে রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা। আবার ব্রিটেন, সেটাও গণতান্ত্রিক, সেটা সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠিত। আমাদের ভারতবর্ষ সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠিত, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা প্রবর্তিত। তা এখানে কি হয়, আমাদের ভারতে বহুদলীয় ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র এটাও গণতন্ত্র, সেখানে দ্বিদলীয় ব্যবস্থা, ব্রিটেনে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। অর্থাৎ গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে একাধিক রাজনৈতিক দল থাকবে, মানুষ তার পছন্দ মতো দলের পক্ষে তার মতামত ব্যক্ত করবে তার গোপন ব্যালটের মাধ্যমে। তারপরে কি? অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন। অবাধ বা প্রতিযোগিতামূলক নির্বাচন অর্থাৎ জনগণ স্বাধীনভাবে ভোট প্রয়োগ করবে, মতদান করবে স্বাধীনভাবে। আর প্রতিযোগিতামূলক নির্বাচন যে প্রত্যেক প্রার্থী স্বাধীনভাবে নির্বাচন প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এটা গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু এই ক্ষেত্রে অনেক প্রশ্নচিহ্ন আজকের দিনে দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ তার নিজের যে রাজনৈতিক অধিকার, ভোটাধিকার সে প্রয়োগ করতে পারে না। সে বুথ অবধি যায় কিন্তু ফেরত আসে, তার হাতে কালি লাগে কিন্তু তার নিজের ভোট নিজে দিতে পারে না। আমরা দেখেছি গত পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি, আমরা সাক্ষী। এবং এই যে প্রতিযোগিতামূলক নির্বাচন, আমরা এটাও দেখেছি যে বিভিন্ন রাজ্যে, এমনকি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও দেখেছি যে 34% আসনে উইদাউট কন্টেস্টে জিতে যায় প্রার্থী। এটা কখনো হয়? তার মানে কি? পরোক্ষভাবে হয়তো তাদের উপরে কোনো চাপ পড়ে, প্রভাব পড়ে বা কোনো ধরনের একটা হুমকি যায়, তখন ওটা উইথড্র করে নিতে বাধ্য হয়। এবং জনগণের যে অবাধ গণতন্ত্র, এটাই তো আসল বৈশিষ্ট্য, যে নির্বাচন ব্যবস্থা হবে অবাধ। এর জন্য একটা নির্বাচন কমিশন আছেন দায়িত্বপ্রাপ্ত, তার দায়িত্ব সমস্ত ভারতবর্ষে নির্বাচন প্রক্রিয়ায়, আমাদের দেশের ক্ষেত্রে বলি যেটা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারপরেও আমরা দেখি রাজনৈতিক খুন হতে। তাহলে অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। জনগণের সার্বভৌমিকতা প্রতিষ্ঠা গণতন্ত্রের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। জনগণের সার্বভৌমিকতা প্রতিষ্ঠা কিভাবে? যে এখানে আমরা আগেও বলেছি যে গণতন্ত্র হচ্ছে, জনগণই হচ্ছে চরম ক্ষমতার উৎস। জনগণ ছাড়া গণতন্ত্র থাকতে পারে না। আমি একটু আগেও বলেছি যে বিবেকানন্দ বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে দলই বা যে নেতায় কর্তৃত্ব করুক না কেন, চরম ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এই গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সার্বভৌমিকতা তৈরি হয়, জনগণই শেষ কথা, জনগণের চূড়ান্ত ক্ষমতার উৎস। তাহলে গণতন্ত্রে জনগণের সার্বভৌমিকতা একটা অন্যতম বৈশিষ্ট্য বলে মনে হয়। জনমতের প্রাধান্য,
গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জনমত। বিভিন্ন দল প্রাক নির্বাচনের আগে বিভিন্ন সভা সমিতির মধ্য দিয়ে জনমত তৈরির কাজে লেগে পড়ে, কারণ জনমতই হচ্ছে সরকার তৈরির একটা জায়গা। কারণ জনমত যদি তৈরি করতে পারে কোনো দল নিজের ফেভারে, দলের পক্ষে, তাহলে সেই দল নির্বাচনী বৈতরণী পার হতে তার খুব সুবিধা হয়। যে কোনো ইস্যু দিয়ে মানুষ জনমতকে, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি একটা ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে আজকে জনমত তৈরি করতে কম্পিটিশনে নেমে পড়েছে বিভিন্ন দল, এবং বিভিন্ন দল আবার এর তীব্র বিরোধিতাও করছেন। আমরা পরোক্ষভাবে দেখতে পাচ্ছি যে জনমতের প্রাধান্য জনমতকে সংগ্রহ করতে গিয়ে একটা ধর্মের মতো সেন্সিটিভ ইস্যুকে কাজে লাগাচ্ছে। তাহলে জনমতের প্রাধান্য গণতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে দলের পক্ষে জনমত তৈরি হবে সেই দল নির্বাচনী ব্যবস্থায় নির্বাচিত বলে ঘোষিত হয়। তারপরে কি বিরোধী দল, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্রে বিরোধী দলের অবস্থিতি। বিরোধী দল হচ্ছেন কি সরকারের একটা চালিকা শক্তি। বিরোধী দল একটা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সরকারকে সঠিক পথে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিরোধী দল। যদি বিরোধী দল, তবে এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে কি বিরোধী দলকে সবসময় একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে জনগণের স্বার্থে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, দলীয় সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে কেবল বিরোধিতার নামে বিরোধিতা করলে হবে না। ভালো কাজকে সমর্থন করতে হবে, ভালো কাজকে হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে। সেজন্য ব্রিটেনের যে বিরোধী দল, সেই দলকে সরকারের বিকল্প দল বলে গণ্য করা হয়। এরা সরকারি দলের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। আর আমাদের দেশে ভারতবর্ষে কি হয়, বিরোধী দলগুলো নিজের সংকীর্ণ স্বার্থ আগে দেখে, তারপরে সেটাকে নিয়ে আলোচনা করে। সেখানে নিজের দলীয় স্বার্থে ঊর্ধ্বে উঠতে পারছে না। কিন্তু গণতন্ত্রের সাফল্যের একটা অন্যতম শর্তই হচ্ছে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি। কারণ শক্তিশালী বিরোধী দলের সমালোচনার ভয়ে সরকারি দল জনস্বার্থ বিরোধী নীতি প্রয়োগ করতে ভয় পায়। সেজন্য বলা হয় যে বিরোধী দল হচ্ছে সরকারকে সঠিক পথে পরিচালনা করার একটা শক্তি। তাহলে গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিরোধী দলের উপস্থিতি। দায়িত্বশীলতা একটা বৈশিষ্ট্য। কি দায়িত্বশীলতা? জনগণ, মানুষ বা নির্বাচক মণ্ডলী বা ভোটাররা যাকে নির্বাচিত করেন এবং যারা সরকারে যান, তারা যেমন আইনসভার কাছে দায়িত্বশীল থাকেন, তেমনি জনগণের কাছেও দায়িত্ববদ্ধ থাকেন। কারণ নির্বাচিত প্রতিনিধি যদি তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে না পারেন, যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন জনগণের দ্বারা ভোটের মাধ্যমে, তিনি পরোক্ষভাবে জনগণের কাছেই দায়বদ্ধ। কারণ পরবর্তী 5 বছর পরে জনগণ তার উপযুক্ত জবাব দিয়ে দেবে। সেই জন্য নির্বাচিত প্রতিনিধি দায়িত্বশীল হতে হয়। গণতন্ত্রে এই দায়িত্বশীলতা নির্বাচিত প্রতিনিধির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ জনগণের কাছে তাকে দায়িত্বশীল থাকতে হয় তার সম্পাদিত কার্যাবলীর জন্য। সহনশীলতা বা সহনশীল মানসিকতা গণতন্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সহনশীল মানসিকতা, যেটা আজকের দিনে আমরা ক্রাইসিস ফিল করছি। সহনশীল মানসিকতা, যে দল বেশি আসন পেল সে গভর্নমেন্ট তৈরি করলো, আর যে দল সংখ্যা লঘিষ্ঠ, যে কম আসন পেয়েছে সে বিরোধী আসন উপবেশন করলো। এখানে যে দল ক্ষমতা অর্জন করলো তার মানে এই নয় যে বিরোধী দলগুলোর মতামতকে গুরুত্ব দেবে না। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে চলতে হবে, তাদের কথা মন দিয়ে শুনতে হবে। এটাই গণতন্ত্রের
একটা রীতিনীতি, এটাই গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, গণতন্ত্রের একটা আদর্শ, যে বিরোধী পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং বিরোধী দলের কথা শোনার একটা সহনশীল মানসিকতা তৈরি করতে হবে এবং তাদের উপরে যদি যাতে কোনোভাবেই একটা অত্যাচার না নেমে আসে সেই দিকটাও লক্ষ্য করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই বিরোধী দলগুলো বিভিন্নভাবে আক্রান্ত হয়, বিভিন্নভাবে কোর্টের চক্কর কাটতে হয়, বিভিন্নভাবে তাদেরকে জেলে যেতে হয় বিরোধী দলের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। এটা আদৌ গণতন্ত্রের কাম্য নয়। যাই হোক, আমরা এতক্ষণ গণতন্ত্র কী, গণতন্ত্রের পুঁথিগত যে আদর্শ কী এবং বাস্তবে গণতন্ত্র আমরা কি দেখছি, গণতন্ত্রের শ্রেণীবিভাগ, প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র সম্বন্ধে জানলাম, গণতন্ত্রের বৈশিষ্ট্য জানলাম। এর পরবর্তী দিনে আমরা পরবর্তী ক্লাসে গণতন্ত্রের পক্ষে বিপক্ষে যুক্তি এবং গণতন্ত্রের সাফল্যের শর্তাবলীগুলো নিয়ে আলোচনা করব। আজ এইটুকুই থাকবে। একটু বলে রাখি, এই অধ্যায় থেকে যদি ব্রড প্রশ্ন হয় তাহলে এসএকিউ 4 নম্বরের, এমসিকিউ 4 নম্বরের। যদি এমসিকিউ হয় তাহলে ব্রড প্রশ্ন হবে না, আর যদি ব্রড প্রশ্ন হয় তাহলে এসএকিউ এমসিকিউ হবে না। ওকে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এইটুকুই, ধন্যবাদ।